ট্রেনে ডাক্তারি করতে বললেন আচার্যদেব। কিন্তু কেন? তন্ত্র করে ক্ষতি করতে চাইছে। কি বললেন তিনি? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ব্যারাকপুর থেকে এসেছেন এক মা। জানালেন তার ভাসুর তন্ত্র করে তাদের ক্ষতি করছেন। শনি আর মঙ্গলবার হলেই তাদের কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়। শ্রী আচার্যদেব বললেন মজা করে, বাড়ি গিয়ে বলবে আমি হাত পা মেলে দাঁড়িয়ে আছি, নাও তন্ত্র করো। এত সহজ নয় তন্ত্র করা। যে দুর্বল চিত্ত তারই মন্ত্রতন্ত্রের ভয়। যার চিত্ত সবল তার এসবের ভয় নেই। দুর্বল চিত্ত থাকা মানেই সে অধর্মের মধ্যে রয়েছে। ঠাকুরকে ধরেও সে অধার্মিক। আর আমি ঠাকুরকে ধরে ভয়ে ভয়ে বাঁচলাম, তার মানে অধর্মকেই আগলে আছি। করাটা আরও বেশি করে করো তোমার গুরুর জন্য। সবার জন্য মঙ্গল প্রার্থনা আরও বেশি করে করো। যাজন করো আরও বেশি করে। সৎসঙ্গ করে যাও, থামবে না। আর অনবরত নাম করতে থাকো। তোমার চিত্তের দুর্বলতা যায় কিনা আমি দেখছি। এখানে একটা ছেলে থাকতো, সে এখন বড় সাধু মহারাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে একদিন এসে বলল তার সঙ্গী সাথীদের নাকি কোনো এক তান্ত্রিক জব্দ করেছে, বাধা দিচ্ছে। আমি বললাম তুই জেনে রাখ, তোর আর সেই তান্ত্রিক মান্ত্রিক যেই হোক না কেন, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। যেদিন আমাকে বলল ঠিক তার পরের দিন থেকেই নাকি সেই তান্ত্রিক কোথায় পালিয়ে গেছে, একদম উধাও হয়ে গেছে। আমি একটা চুনোপুটি। আমি যদি অভয় দিতে পারি, তাহলে আমার গুরু কি করতে পারেন? তাতে তোমার বিশ্বাস নেই? তুমি বিশ্বাস যেটা করবে সেটাই হবে। ভূতে বিশ্বাস করবে, ভূত আসবে। মাটি বললেন, আগে ঠাকুরকে তো বিশ্বাস করি, কিন্তু চোখের সামনে এসব যখন করে, যা দেখি তাতেই মন। কথা শেষ হতে দিলেন না আচার্যদেব। বললেন, যদি বিশ্বাস করতে তাহলে যাই দেখো, যাই শোনো, কিছুতেই টলতে না। তোমার মনের মধ্যে সবসময় চলতে থাকে, ও বুঝি আমার ক্ষতির জন্য এই করছে, ও বুঝি এই করছে। সারা সপ্তাহ ধরে এই চলতে থাকে মনের মধ্যে। তোমার যদি মনে হয় ও তোমার ক্ষতি করছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তার বাড়িতে ডালা পাঠাও। এর চেয়ে বেশি আর কিছু করার নেই। তুমি ওখানে বসে আমার হাজার ক্ষতি চাও, আমার এক বিন্দু কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আমি মনে ভাববো ও বুঝি আমার ক্ষতি করতে যাচ্ছে। তখন একটা কিছু হবে আমার। বিষয়টাকে বুদ্ধি দিয়ে ভাবতে হবে তো। পড়াশোনা করে এমন বোধহীন চিন্তাভাবনার যৌক্তিকতা কোথায়? যখন জীবনে তার প্রয়োজন পড়ছে, আমি মূর্খের মতোই ভাবনা চিন্তা করে বসে আছি, অথচ কোনো ভক্তি নেই আমার। আমি মুখস্থ করে করে সমাজের মধ্যে একটা স্প্রিং দেওয়া পুতুল হয়েই ঘুরে বেড়াচ্ছি। এই কারণেই আমাদের দেশের গড় আইকিউ 100-র অনেক কম, যেখানে চীন জাপানের মতো দেশের গড় আইকিউ 100 পেরিয়ে গেছে। আমাদের বুদ্ধির চারপাশে তন্ত্রমন্ত্র, কালসর্প, এসব আজও সব ঘিরে আছে। আচার্যদেব মাটির উদ্দেশ্যে বললেন, তুমি আগে ভাবো, তুমি পরাজিত সৈনিকের মতো নির্বাপিত হবে, না জয়ীর মতো দপদপ শিখায় জ্বলে উঠবে। তোমার যদি একটা রোগ হয়, তুমি লড়াই করবে। এরকম ভয় নিয়ে বাঁচলে তো তুমি রোগে নয়, তন্ত্রেই মরে যাবে। তন্ত্রের মধ্যে ডুবে মরতে চাও, না উঠে দাঁড়াতে চাও? উক্ত মাটি বললেন, উঠে দাঁড়াতে চাই। আচার্যদেব বললেন, তবে যাও, সবার আগে ঠাকুর আছে, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এটা ভেবে নিয়ে যুদ্ধ করো। ভূত প্রেত মন্ত্রতন্ত্র এসব আছে কি নেই, সেটা এখানে বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে তা আমাকে এফেক্ট করতে পারবে কিনা তা নিয়ে। আমি যদি মনে করি মন্ত্রতন্ত্র আমাকে বশ করে ফেলতে পারবে, তাহলে আসলে আমি আমার শক্তি সম্পর্কেই বিস্তৃত। তখন শুধু মন্ত্রতন্ত্র কেন, যে কোনো বিরুদ্ধ শক্তি বা ভাব আমাকে বশীভূত করে ফেলতে পারে। পরম পিতার সর্বশক্তিমান নাম কাছে থাকা সত্ত্বেও আমাদের তা ব্যবহার করার কথা মাথায় আসে না। মানে অস্ত্র কাছে আছে, কিন্তু কিভাবে চালাতে হয় জানি না, কারণ কোনোদিন হয়তো আগে চালিয়ে দেখিইনি। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণের প্রথমেই বলেছেন, সর্বপ্রথমে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। পরম পিতার সন্তানের আবার ভয় কিসের? আমরা নিজেদের পরিচয়ে বিস্মৃত হয়েই নিজেদের দুর্বল মনে করি, আর যে কোনো বিরুদ্ধ পরিবেশে নিজেকে মনে করি একা। মনে হয় বোধহয় এর থেকে বেরোনো সম্ভব নয়। তাই সেই বিরুদ্ধ পরিবেশেই অবসেসড হয়ে, বশীভূত হয়ে নিজেকে সেই স্রোতেই ভাসিয়ে দিই। নিজেকে সেখানেই বিচ্যুত করি পরম পিতার থেকে। সবটাই নির্ভর করে নিজের ইচ্ছার উপরে।
আমি চলতে চাই কোন পথে, সোজা পথে না বাঁকা পথে। সম্পূর্ণ ডিসিশনটাই নিজের। নিজে বস হতে না চাইলে দুনিয়ার কোনো শক্তির সাধ্য নেই তাকে বস করার। গুপি বাঘা ফিরে এলো সিনেমাতে গুপি বাঘা যখন গিয়ে জিজ্ঞেস করলো ভূতের রাজাকে তাদের কেউ বস করতে পারবে কিনা, ভূতের রাজার উত্তর, যদি হতে চাস বস তবে হবি বস, তবে যদি নাই চাস তবে কভু নয়, কভু নয়, কভু নয়। প্রবীণ এক গুরুভাই এসেছেন তার ছেলেকে নিয়ে। ছেলে এমবিবিএস পড়েছেন, এখন বিদেশে যেতে চান উচ্চশিক্ষা লাভের জন্য। সেখানেই কাজের সুযোগ পেয়েছেন। আচার্যদেব বললেন, আমার মনে হয় ডাক্তারিটা একটা পেশা নয়, এটা তো সেবা। একটা মানুষ সম্পূর্ণভাবে নির্ভর করে তোর কাছে আসবে, তোকে তাকে সুস্থ করে তুলতে হবে। কাজ করতে গিয়ে দেখবি আগেই চারপাশ থেকে প্রলোভন আসবে, রোগীকে ভাঙিয়ে কি করে অর্থ কামানো যায়। কারো কথা শুনবি না, আগে ভালো মানুষ হবি। তুই ভালো মানুষ হলে দেখবি তোকে ঘিরে ভালো মানুষের একটা ক্ষেত্র গড়ে উঠেছে। করতে দে সবাইকে, তুই তোর আদর্শ নিয়ে সেবার ভাব নিয়ে অটুট থাকবি। দেখবি মানুষ তোর পিছনে দৌড়াবে। টাকার পিছনে ছুটে কি হবে? আমার একটা ভালো বাড়ি হবে, গাড়ি হবে, এই তো, এইটুকু লিমিট তোর? এইটুকুর জন্য এত কষ্ট করে পড়াশোনা করেছিস না তো? তবে নিজেকে হিউজলি এক্সপান্ড কর, বাড়িয়ে চল। যদি এক্সপান্ড করতে পারিস দেখবি কোথাও কোনো দিনের জন্য এক বিন্দুও কিছুতে ঘাটতি হবে না। ধরে যাক ট্রেনে কোথাও যাচ্ছিস, মানুষের সাথে আলাপ আলোচনা করে তাদের সমস্যার কথা শুনে যাওয়ার সময় পেশেন্ট দেখতে দেখতে যাবি, ফেরার সময় পেশেন্ট দেখতে দেখতে ফিরবি। রোগী দেখলে আগে তার মনটাকে সাহসে ভরিয়ে দিতে হয়। কোথাও কোনো অজ্ঞতা নয়, তোমার এই হয়েছে, তার সম্ভাব্য কারণ এই। এখন এটা থেকে বেরোতে হলে এই করতে হবে, এইভাবে চলতে হবে। এরকমভাবে স্বচ্ছ ধারণাটা তাদের মধ্যে তুলে ধরা প্রয়োজন। তুই যখন কথা বলবি প্রত্যেকটা মানুষের মন যেন ভরসা তৃপ্তিতে ভরে যায়। তোরা যখন থার্ড ইয়ারে উঠেছিস মনে হয়েছিল এত রোগের নাম পড়তে পড়তে এই রোগটা বুঝি আমারও হয়েছে। এখন চারপাশের বহু মানুষের দেখা যায় হয়েছে একটা সমস্যা, কিন্তু নিজেকে নিয়ে দুশ্চিন্তায় এটা ওটা ভাবতে ভাবতে সমস্যা আরও বাড়িয়ে তোলে। নিজের মনের সংশয়কেও সবসময় দূরে রাখতে হবে, আর সেটা আসবে নলেজ থেকে।